জেলায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো ঢাকার বাইরে তারেক রহমানের নির্বাচনী প্রচার। মুক্তিযুদ্ধ ও ২৪-এর অভ্যুত্থানের প্রত্যাশিত রাষ্ট্র গড়ার অঙ্গীকার। বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কারণ তারা বুঝে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জনগণের সম্পদে হাত দিলে ছাড় নয়। সিলেট বিভাগের ৩ জেলায় জনসভায় জামায়াত আমিরের হুঁশিয়ারি। ক্ষমতায় গেলে দুর্নীতি, চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি। জনগণের এই টাকা যারা চুরি করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলে আমরা ওদেরকে শান্তিতে থাকতে দেব না। অভিযোগ পাল্টা অভিযোগে জমজমাট নির্বাচনী প্রচার। দেশ জুড়ে প্রার্থী ও নেতাকর্মীদের দৌড়ঝাঁপ, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, চাওয়া পাওয়ার হিসাব মেলাচ্ছেন ভোটাররা। মুন্সিগঞ্জ, ভোলা ও পাবনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি। দেশ জুড়ে বিপুল অস্ত্র গোলাবারুদ উদ্ধারের দাবি সেনাবাহিনীর। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত। নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে ঐক্যবদ্ধভাবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বললেন তার দল সেই বাংলাদেশ গড়ে তুলতে চায় যেই প্রত্যাশায় মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান হয়েছে। এছাড়া বৃহত্তর দিনাজপুরে উন্নয়নের একঝাঁক প্রতিশ্রুতি দেন তিনি জানালেন ধর্ম বা বর্ণ নয়, যোগ্যতার ভিত্তিতেই এগিয়ে যাবে মানুষ। এদিকে দলটির মিডিয়া উইং জানিয়েছে আগামী রবি ও সোমবার ঢাকার বিভিন্ন আসনে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শেষ করবেন তারেক রহমান। আরফিন শাকিলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কৃষি আর কৃষকের নগরীতে এ যেন রাজনৈতিক উৎসব। যে যেভাবে পেরেছেন ছুটে আসেন ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে। কেউ খণ্ড খণ্ড মিছিলে পা মিলিয়ে, কেউ আসেন একাই। ধর্ম বর্ণ ভুলে জনস্রোতে একাকার হয়ে যান ঠাকুরগাঁও পঞ্চগড়ের মানুষ। জেলা স্কুল মাঠ ছাড়িয়ে জনসমাবেশ পৌঁছে যায় আশপাশের সড়কে। প্রায় 23 বছর পর জিয়াপুত্র যখন মঞ্চে, উল্লাসের ঢেউ ওঠে জনসমুদ্রে। ঠাকুরগাঁয়ের সন্তান মহাসচিব মির্জা ফখরুলকে নিয়ে তারেক রহমান জানান অভিবাদন। যে মাটি বরাবরই ভোটের মাঠে বিএনপিকে হতাশ করেছে, এবার ইতিহাস বদলে দেওয়ার বার্তা দিল এই জনসভা। ধানের শীষের পক্ষে ভোট চান ঘরের ছেলে মির্জা ফখরুল। উপস্থিত জনতা হাত উঁচিয়ে সেই দাবিতে সমর্থন দেন। আপনারা আগামী 12 তারিখে এই ঠাকুরগাঁও জেলা এবং আশেপাশের প্রার্থীগুলোকে জয়যুক্ত করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, যেন তিনি এই নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়ে আমাদের দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে, উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে। বক্তব্যের শুরুতে 2003-04 সালে এই অঞ্চলের নিজের রাজনৈতিক কর্মসূচির কথা স্মরণ করেন বিএনপি চেয়ারম্যান। বললেন তার দল জনগণকেই ক্ষমতার উৎস ভাবে, তাই এই ছুটে আসা। এই দেশ আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস, এবং যেহেতু আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস, সেই জন্য আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি। এইবারকার নির্বাচন শুধু দেশের জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন নয়, এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন। এই দেশের গণতন্ত্রকে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে, যাতে এই দেশের মানুষের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ তৈরি হতে পারে। পরে তারেক রহমান বৃহত্তর দিনাজপুর অঞ্চলের বেকার সমস্যার সমাধানে বন্ধ কলকারখানা চালু করার কথা জানান। এছাড়া ঠাকুরগাঁয়ের ক্যাডেট কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ সহ উন্নয়নের বিভিন্ন দাবি মেনে নেয়ার আশ্বাস দেন।
এই এলাকার মানুষ যাতে আরো ভালো চিকিৎসা পায়, সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে ইনশাআল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব। পাবলিক ইউনিভার্সিটির একটি বিষয় আছে, সেই বিষয়টিকে ইনশাআল্লাহ আমরা দেখব। পঞ্চগড় এবং ঠাকুরগাঁয় যে চিনি কল আছে, যে রেশম কারখানা আছে, পঞ্চগড়ে যে চা শিল্প আছে, এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই, যাতে করে এই এলাকার মানুষ বেকার না থাকে। বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে সরকার গঠন হলে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাআল্লাহ চালু করব। পরে নীলফামারী সমাবেশে যোগ দেন তিনি। বলেন, দেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিবে জেনেই বহুরূপধারী একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে যারা কেড়ে নিয়েছিল তারা তো দেশ থেকে ছেড়ে পালিয়ে গিয়েছে, কিন্তু তাদেরই এক সহযাত্রী তারা দেশে রয়ে গিয়েছে। বিভিন্ন সময় তারা দেশ স্বাধীনের পর থেকে, দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই রূপ ধারণকারী, বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কারণ তারা বুঝে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই জন্যই তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নানিবাড়ি দিনাজপুরের জনসভায় এসে জনতরঙ্গের কাছে ধানের শীষের জন্য ভোট চান খালেদা জিয়ার ছেলে। বলেন, সেই বাংলাদেশ গড়ে তুলতে চায় তার দল, যে প্রত্যাশায় মুক্তিযুদ্ধ ও 24-এর অভ্যুত্থান হয়েছে। আমরা সকল ধর্মের মতের মানুষকে সাথে নিয়ে আমাদের আগামী দিনের প্রত্যাশিত বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে চাই। কাজেই সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। রবি সোমবার ঢাকার বিভিন্ন সংসদীয় আসনে জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। উত্তরের 3 জেলার ভোটের মাঠে তরুণ ভোটারদের চাইতে সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে সংখ্যালঘুদের রায়। 1 সপ্তাহের ব্যবধানে তারেক রহমান এই উত্তরাঞ্চল সফরে এসে আবারও প্রতিশ্রুতি দিলেন ক্ষমতা গেলে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার, পাশাপাশি এই অঞ্চলের অবহেলিত নিপীড়িত মানুষের সংগ্রাম আর সংকটে পাশে থাকার বার্তা দিলেন। ঐক্য আর সম্প্রীতির নতুন বাংলাদেশ গড়ার। ভোট চাইলেন 12 ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, দিনাজপুর। অসৎ নেতৃত্বের কারণেই দুর্নীতি এবং সন্ত্রাসে ছেয়ে গেছে বাংলাদেশ, এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে বিনা ট্যাক্সের গাড়ি ও স্বল্প মূল্যের ফ্ল্যাট গ্রহণ করবেন না জামায়াতের এমপিরা। শুধু তাই নয়, এমপি এবং তাদের পরিবারের আয় ব্যয়ের হিসাব প্রকাশ নিশ্চিত করা হবে। তাছাড়া জনগণের সম্পদে হাত দিলে কাউকে ছাড় দেয়া হবে না। সিলেট বিভাগের 3 জেলার নির্বাচনী প্রচারকালে এসব কথাই বলেন জামায়াতের আমির। দেশ জুড়ে 11 দলীয় ঐক্যের নির্বাচনী প্রচারণার শেষ দিন সিলেট সফর করলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালেই হবিগঞ্জ সদরের ঐতিহাসিক নিউফিল্ড মাঠের জনসভায় অংশ নেন তিনি। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ মাঠ। আশপাশের সড়কে অবস্থান নিয়েও দলীয় প্রধানের বক্তব্য শোনেন নেতাকর্মী ও সমর্থকরা। শুরুতেই জামাত আমির বলেন, অসৎ রাজনীতিকদের জন্যই সন্ত্রাস ও দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ। কেউ কোনো কিছু ভালো করে নাই একথা আমি বলবো না, কিন্তু যে দেশটি আল্লাহ তাআলা সবুজে ঢেকে দিয়েছেন, যে দেশের মানুষ পরিশ্রমী, যেই দেশের মানুষের হাতের ছোঁয়ায় দুনিয়ার বিভিন্ন দেশের কপাল কিসমত বদলে যায়, এই দেশের মানুষের কপাল বদলায় না কেন? এই না বদলানোর মূল কারণ হলো অসৎ নেতৃত্ব। তারা আসে বসন্তের কোকিল হয়ে, কিন্তু যখন ইলেকশন চলে যায় তখন আর খুঁজে পাওয়া যায় না। প্রতিশ্রুতি দেন 11 দলীয় ঐক্য ক্ষমতায় এলে দেশকে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করা হবে। জামাত এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি এবং স্বল্প মূল্যের ফ্ল্যাট গ্রহণ করবেন না। এছাড়া এমপি ও তাদের পরিবারের সদস্যদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে। আমাদের অঙ্গীকার স্পষ্ট, আমাদের যারা নির্বাচিত হবেন আল্লাহ তাআলার মেহেরবানিতে এবং আপনাদের দোয়া ভালোবাসা বুঝে, তারা প্রতি বছর একবার জনগণের সামনে তাদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করতে বাধ্য হবেন। আমরা
কিছু বিষয় আছে, এগুলা বৈধ হলে ওই সুযোগগুলো রাষ্ট্রের পক্ষ থেকে আমরা নেব না। যেটা এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয় সেই প্লট আমরা নেব না। আমরা বলেছি বিনা ট্যাক্সের গাড়ি আমরা কিনবো না। তৌফিক তাকে ট্যাক্স দিয়ে গাড়ি কিনবো, না তাকে রিক্সা চলবো, এটাও যদি না তাকে পায়ে আনবো। এরপর নিজ জন্মভূমি মৌলভীবাজারের কুলাউড়ায় যান জামাত আমির। যোগ দেন নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায়। বলেন, ক্ষমতায় গেলে কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া আইনের চোখে সবাই সমান গড়ে তোলা হবে এমন বাংলাদেশ। এই বাংলাদেশে থাকবে, শুধু চেহারা পাল্টে যাবে, মানচিত্র ঠিক থাকবে ইনশাআল্লাহ। সেই চেহারা পাল্টানোর দিন হচ্ছে আগামী 12 তারিখ। এই 12 তারিখ দায়িত্বশীল এক একটা ভোট আর বাংলাদেশের 300 আসন বা সিট এটাই নির্ধারণ করে দিবে আগামীর বাংলাদেশ কোন পথ ধরে চলবে। দিনের সবশেষ জনসভায় সিলেট শহরের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে অংশ নেন। সেখানেও উপচে পড়া ভিড়। জামাত আমির বলেন, ক্ষমতায় গেলে অর্থ লোপাটকারীদের শান্তিতে থাকতে দেয়া হবে না। চা শ্রমিকদের সন্তানও যেন প্রধানমন্ত্রী হতে পারে, গড়বেন সেই দেশ। জনগণের এই টাকা যারা চুরি করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলে আমরা ওদেরকে শান্তিতে থাকতে দেব না। জনগণের এই হক যদি তারা স্বেচ্ছায় দিয়ে দেয়, তারা অবশ্যই এটার জন্য অভিনন্দিত হবে। কিন্তু যদি ফেরত না দেয়, রাষ্ট্র ইনশাআল্লাহ ওদের মুখের ভিতর দিয়ে হাত ঢুকে পেটের ভিতর থেকে বের করে নিয়ে আসবে। আমরা চাই আমার একটা শ্রমিক ভাইয়ের, একজন কৃষক ভাইয়ের অথবা চা বাগানের একজন শ্রমিক ভাইয়ের সন্তানের মেধা যদি থাকে, যোগ্যতা যদি থাকে, ইনশাআল্লাহ সে হবে আগামী দিনের প্রধানমন্ত্রী। জনসভায় গণভোটে হ্যার পক্ষে প্রচারণা চালান ডাক্তার শফিকুর রহমান। বলেন, 12 তারিখ সর্বপ্রথম গণভোটে হ্যাঁ ভোট দিবেন। এরপর প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বেশিরভাগ ক্ষেত্রেই এটা দেশের বিভিন্ন এলাকায় জামাতে ইসলামীর নির্বাচনী প্রচারণার শেষ দিনে সিলেট বিভাগের 3টি জেলায় নির্বাচনী প্রচারণা চালালেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এই নির্বাচনী প্রচারণায় জামাত আমির বলেন, দেশের 54 বছরের রাজনীতিতে শুধুমাত্র দেশকে উপহার দেওয়া হয়েছে ফ্যাসিবাদ ও বৈষম্য। জামাত এই নির্বাচনে বিজয়ী হলে দেশ থেকে ফ্যাসিবাদ ও বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। শামীম রেজা, যমুনা নিউজ, সিলেট। শেষ দিকে ভোটের প্রচার। এ সময় নির্বাচনের পর্যবেক্ষক নিয়োগে অসঙ্গতির পাশাপাশি প্রতিপক্ষের বিরুদ্ধে ভুয়া সিল তৈরি, অতিরিক্ত ব্যালট ছাপানো, আগ্নেয়াস্ত্র মজুদের অভিযোগ সহ গুরুতর নানা অভিযোগ তুলে ধরছেন বিএনপি নেতারা। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রশাসনকে অভিযোগগুলো আমলে নিয়ে দায়িত্বশীল ভূমিকার আহ্বান তাদের। ঘড়ির কাঁটা ঘোরার সাথে সাথে প্রচারের সময়সীমাও শেষের দিকে। তুমুল ব্যস্ত বিএনপির প্রার্থী ও তাদের সমর্থকরা। আজও ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। তুলে ধরেন উন্নয়ন পরিকল্পনা আর প্রতিশ্রুতি। জানান, দেশ পরিবর্তনের প্রতীক ধানের শীষ। ফাইন্যান্সিয়াল ফ্রিডম দরকার, কালচারাল ফ্রিডম দরকার, এডুকেশনাল ফ্রিডম দরকার, মানুষের জীবনের মানের উন্নয়ন দরকার। বাড্ডায় প্রচারণায় নামেন ঢাকা 11 আসনের ডক্টর এম এ কাইয়ুম। ষড়যন্ত্র মোকাবেলায় জানান সবাইকে সজাগ থাকার আহ্বান। এই এলাকার মানুষ ধানের শীষের পক্ষে। আমার নেতা কর্মীদের অনুরোধ করব, তাদের মূল্যবান ভোটটা যাতে অন্যভাবে কাউকে না দেয়, সেই জন্য আপনারা সকলে দয়া করে ভোটারদের কাছে যাবেন। ঢাকা 8 আসনে গণসংযোগ করেন মির্জা আব্বাস। বলেন, বোরকা পরিহিত ভোটাররা নারী না পুরুষ সেই পরিচয় শতভাগ নিশ্চিত করতে হবে, নতুবা তাদের ভোটদান বন্ধ রাখার আহ্বান তার। কেউ বলে বোরকা বানাইছে 40 লাখ, কেউ বিভিন্ন কথা শুনতেছে আর কি, হতে পারে। এই জন্য আমরা প্রিকশন নেব। ভোটের রেজাল্ট এটাকে পরিবর্তিত করার সম্ভাবনা থাকবে, এটা মেনে নেওয়া সম্ভব না আমাদের পক্ষে। ঢাকা 6 আসনের জামাতের প্রার্থীর বিরুদ্ধে একটি কেন্দ্রে আগ্নেয়াস্ত্র মজুদের অভিযোগ তুলেছেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। দুপুরে ইসি সচিব আক্তার আহমেদের কাছে জমা দেন লিখিত অভিযোগ। কসমোপলিটন স্কুল নামে একটি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ সেখানে অভিযান চালিয়ে তারা 152 পিস মোটা লাঠি, যেটাকে স্টাম্প বলতে পারি আমরা, সেটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে লাঠি সোটার বাইরেও আগ্নেয়াস্ত্র সেখান থেকে বহন করে বের করে নিয়ে যাওয়া হয়েছে। দুপুরে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলন করেন মুখপাত্র মাহাদি আমিন। সে সময় লক্ষ্মীপুরে ভুয়া সিল উদ্ধারের ঘটনাটি পুনর্ব্যক্ত করেন তিনি। অভিযোগ, গোপনে ছাপানো হচ্ছে অতিরিক্ত ব্যালট।
আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি যে লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের জন্য অবৈধ সিল উদ্ধারের ঘটনায় একটি প্রিন্টিং প্রেসের মালিক গ্রেফতার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন যে জামাত ইসলামের একজন নেতার নির্দেশেই এসব সিল তৈরি করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। নারী কক্ষে যথাসম্ভব। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দিনভর প্রচারণা চালান 11 দলীয় ঐক্যের জামায়াত ও এনসিপির প্রার্থীরা। প্রচারে বাধা দেয়া সহ প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন এনসিপি ও জামায়াতের প্রার্থীরা। শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদ জানান। সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়েও শঙ্কার কথা জানান তারা। নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায়ে মরিয়া 11 দলীয় জোটের জামায়াত ও এনসিপির প্রার্থীরা মাঠে বিএনপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নিজেদের এগিয়ে রাখতে দিনভর ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা। শনিবার রাজারবাগ এলাকায় গণসংযোগ করেন ঢাকা ৮ আসনের 11 দলীয় জোটের এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে পুলিশি হামলার প্রতিবাদ জানান তিনি। পুলিশ যেভাবে সবাইকে বেধড়ক পিটিয়েছে এবং সবার উপরে হামলা করেছে শান্তিপূর্ণভাবে মিছিলে, এটা বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে সবার জন্য একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকে সকালে গণসংযোগ শেষে বসুন্ধরা আবাসিক এলাকায় তরুণদের সঙ্গে মতবিনিময় সভা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শাহবাগে গণমাধ্যম কর্মী ও ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর হামলার ঘটনা, নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে শঙ্কার কথা জানান তিনি। ব্যানার, ফেস্টুন বিভিন্ন জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, আমাদের কর্মী সমর্থকদেরকে হেনস্থা করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, পরোক্ষ বাধা তৈরি করা হচ্ছে, ভয়ের একটা পরিবেশ তৈরি করা হচ্ছে। এদিকে রাজধানীর মিরপুর 10-এ জামায়াত ইসলামের আমির ও ঢাকা 15 আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডক্টর শফিকুর রহমানের সমর্থনে মিছিল করেছে দলটির নারী শাখার কর্মী সমর্থকরা। ঢাকা 6 আসনের জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান দয়াগঞ্জ ও সদরঘাটে যুব পদযাত্রায় তার আসনের সাধারণ মানুষের সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। এদিকে 11 দলীয় জোটের প্রার্থী ছাড়াও প্রচারণা চালান ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। ঢাকা 18 আসনের 11 দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিব প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ তোলেন। আমাদের বড়ুয়া, সেখানে জুমার নামাজের পর লিফলেট বিতরণের সময় লিফলেট ছিনিয়ে নিয়েছে, কেন্দ্র দখলের হুমকি দিছে। নির্বাচন নিয়ে এবার আগের চেয়ে বেশি সচেতন ঢাকার দক্ষিণ সিটির ভোটাররা। একজন নাগরিক হিসাবে তার ছেলেমেয়েরা সুন্দরভাবে স্কুলে যাতায়াত করবে। আমরা ওনার কাছে চাইলো রাস্তাঘাটগুলো মেরামত করবে। এদের কাছে খাবার চাই না, রাস্তাঘাট চাই, স্কুল মাদ্রাসা চাই। তবে এবার প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, আগামী সংসদ সদস্যদের কাছ থেকে কাজের বাস্তবায়ন চান ভোটাররা। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনী প্রচারণা সহ রাজনৈতিক আলোচনাকে কেন্দ্র করে 3 জেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 3 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন কয়েকজন। বিষয়গুলো তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। একের পর এক ককটেল বিস্ফোরণ আর ধাওয়া পাল্টা ধাওয়া। মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা মুহূর্তেই রূপ নেয় আতঙ্কে। স্থানীয়রা জানায়, দুপুরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদের সমর্থকরা। এ সময় স্থানীয় বিএনপি নেতা উজির আলী ও আওলাদ মোল্লার লোকজন তাদের ওপর হামলা চালায়। কয়েক দফায় ককটেল বিস্ফোরণের পর দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ফয়সাল, নীরব ও ইকরাম নামে মহিউদ্দিন আহমেদের 3 সমর্থক গুলিবিদ্ধ হন। অস্ত্রধারী সশস্ত্র অস্ত্র এবং ককলেট বালতি নিয়ে আমাদের পিছনে হামলা করছে। ফুটবলের মিছিল নিয়ে ঠিক আছে, যখন মুর্শিদাবাদে যায়, মুর্শিদাবাদের ক্যাম্পে থেকে তখন আমাদের অতিরিক্ত হামলা করে। তদন্ত সাপেক্ষে সহিংসতার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। আমাদের কাছে কিছু নাম এসেছে, সেই নামগুলো আমরা সংগ্রহ করেছি এবং আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি এবং আইনানুগ যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আমরা দ্রুত সময়ের ভিতরে নিব। এদিকে পাবনা 2 আসনের সুজানগরে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামাত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, এলাকার একটি বাড়িতে জামাতের নেতাকর্মীরা প্রচারণায় গেলে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা এবং মারধরের শিকার হয়। এতে আহত হন 10 জন।
এছাড়া চর সুজানগর এবং আহমদপুরের সৈয়দপুরেও একই ধরনের ঘটনা হয়। এসব ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নারী কর্মীরা। আইনের ব্যত্যয় ঘটালে এখানে যে ব্যক্তি হোক তাকে আমরা শাস্তির এবং আইনের আওতায় নিয়ে আসব। এছাড়া ভোলা সদর উপজেলার ভেলুমিয়া এলাকায় রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে বাকবিতণ্ডার জেরে ইসলামী আন্দোলন ও জামাতের কর্মী সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় অন্তত 4 জন আহত হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নির্বাচন সামনে রেখে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করা হয়েছে। গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে সন্ত্রাসীদের। পাশাপাশি ঢাকা 14 ও 16 আসনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দুপুরে মিরপুর ক্যাম্পের প্রেস ব্রিফিংয়ে সব তথ্য জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল SM ফুয়াদ মাসরুর। তিনি বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রয়েছে। এছাড়া রাজনৈতিক দল ও প্রার্থীদের নিরাপত্তা দেওয়া হবে। একই সাথে সংবাদ মাধ্যমে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশে সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া হবে। বলেন, ভোটারদের নির্বিঘ্ন আসা যাওয়া নিশ্চিতে সজাগ রয়েছে সেনাবাহিনী। ব্রিফিংয়ে তিনি আরও জানান, 18% ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ হিসেবে ভোট কেন্দ্র চিহ্নিত করা হয়েছে এবং সেই হিসেবে ব্যবস্থা নিচ্ছে সেনাবাহিনী। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে সকালে রাজধানীর ভাসানটেকে বিআরপি মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন ডাক্তার জুবাইদা রহমান। এ সময় ভাসানটেক বস্তির আগুনে ক্ষতিগ্রস্ত 6 পরিবারকে বিএনপির পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়। ডাক্তার জুবাইদা রহমান কথা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে মনোবল ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দেন তাদের। এদিন কড়াইলের একটি স্কুলে শিশু কিশোরদের মধ্যে বই বিতরণ করেন জুবাইদা রহমান। নিজ হাতে শিশুদের কাছে পৌঁছে দেন আদর্শলিপি, ছোট গল্প সহ নানা ধরনের মজার সব বই। নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিশুরা। নির্বাচনী প্রচারণা শেষ হওয়ার সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। এলাকার উন্নয়নের পাশাপাশি দিচ্ছেন প্রতিশ্রুতি। নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। এদিকে সারা দেশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কক্সবাজার 1 আসনে নির্বাচনী পথসভায় বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের সব ধর্মের মানুষকে নিয়ে তারুণের ভাবনাকে ধারণ করে দেশ নিয়ে পরিকল্পনা সাজিয়েছে বিএনপি। বাংলাদেশের ইতিহাসের সবচাইতে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন নির্ধারণ করিবে দে বাংলাদেশ ক্ষণপথে যাইব। আর সন্তান অল রক্ত দিয়ে দে, শহীদ হয়ে দে, আন্দোলন করছে দে, এই দেশের মানুষে উগ্র ভোট দিবার অধিকার আদায় করি পেলাম না। তা ওনারা যদি স্বাধীনভাবে মুক্ত পরিবেশে এই ভোটটা দিতে পারেন, ওনার পছন্দ মতো প্রার্থীরা দিতে পারেন, তৈলে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা হইব। রাউজানে বিভিন্ন ইউনিয়ন চষে বেড়াচ্ছেন চট্টগ্রাম 6 আসনের বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে ভোটারদের কাছে ধানের শীষে ভোট চাইছেন তিনি। রাউজানকে কলঙ্কিত করেছে এই সন্ত্রাস। আমি যদি এই 12 তারিখ পার হতে পারি, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, রাউজানের শান্তি অবশ্যই ফিরে আসবে। রংপুর 6 আসনে প্রচারণায় ব্যস্ত বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম। জামায়াত প্রার্থীর বিরুদ্ধে তার অভিযোগ, ভোটারদের ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক তৈরি করছেন তারা। আমরা প্রতিটি এলাকায়, প্রতিটি ওয়ার্ড এবং গ্রামে গঞ্জে আমরা উঠান বৈঠক করছি, ব্যাপক মানুষের সভা পাচ্ছি। খুলনা 3 আসনে গণসংযোগ করেছেন বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। লক্ষ্মীপুর 3 আসনে ভোটের মাঠে সরব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। মা বোনদেরকে যারা এইভাবে শিরকের পথে নিয়ে যাবে তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে প্রতিহত করতে হবে। মা বোন যারা আছেন, বিএনপির প্রতি মায়া দরদ, খালেদা জিয়ার প্রতি, জিয়া পরিবারের প্রতি যদি মায়া দরদ না থাকতো এতক্ষণ এই রোদের মধ্যে অপেক্ষা করতেন না। ভোটের মাঠে ব্যস্ত সময় পার করছেন দাঁড়িপাল্লার প্রার্থীরাও। খুলনা 5 আসনে ডুমুরিয়া উপজেলার গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন জামায়াতের প্রার্থী ও কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আলো টাকার যে স্রোতের পানির মতো ঢালা হচ্ছে, এই অভিযোগ আমি সাংবাদিক সম্মেলনে করেছি। আমি আশা করি
আচরণবিধি মনিটরিংয়ের জন্য যে সমস্ত কমিটি আছে, জুডিশিয়াল টিম আছে, দ্যাট ইজ দেয়ার ডিউটি, এগুলো তাদের দায়িত্ব। ফেনী 2 আসনে জামায়াত সমর্থিত জোট প্যানেলের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। সমস্যা সমাধানের রাজনীতি, নীতি নির্ভর রাজনীতির কথা আমরা বলেছি। এই পরিবর্তনের ব্যাপারে আমরা যখন লোকদের সাথে ইন্টারেকশনে যাচ্ছি, তখন সবাই বলছে হ্যাঁ এটা তো আমরা চাই। এটা চাইলে আপনার তো ভোটের মাধ্যমে সেটার প্রতিফলন ঘটাতে হবে। কুমিল্লা 6 আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জামায়াত প্রার্থী আমির কাজী দিন মোহাম্মদ। সন্ত্রাস ও সান্ডাবাজি থেকে মুক্ত। নির্বাচনে 11 দলীয় জোটের বিজয় ছিনিয়ে আনতে বিএনপির প্রার্থীরা পেশি শক্তি ব্যবহারের প্রস্তুতি নিয়েছে বলে অভিযোগ করেন রংপুর 4 আসনে এনসিপির প্রার্থী আক্তার হোসেন। যশোরে 11 দলীয় ঐক্যজোটের উদ্যোগে নির্বাচনের পথসভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, একটি পক্ষ ভারতের গোলামি করার প্রস্তুতি নিচ্ছে। নানাভাবে যখন তারা পারছে না, তখন কালো টাকার সরাসরির একটা প্রস্তুতির খবর আমাদের কাছে এসেছে। আমার আসনেও আমরা শুনেছি যে তারা শেষ মুহূর্তে ভোটারদের কাছে টাকা পয়সা নিয়ে গিয়ে ভোট টাকা দিয়ে তারা কিনতে চাইবে। একটা পক্ষ আমাদের নারী মা বোনদের হিজাব এবং জামা কাপড় খুলে বিভস্ত করতে চাইছে। একটা পক্ষ আবার আগামীতে ভারতের দালালি এবং গোলামি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ব্যস্ত সময় কাটছে স্বতন্ত্র প্রার্থীদেরও। ঝিনাইদহ 4 আসনে গণসংযোগ করেন কাপ্পিরিচ মার্কা স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। নওগাঁ 1 আসনে বিভিন্ন গ্রাম ও মহল্লায় গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ডাক্তার সালেক চৌধুরী। জারিন অর্নি, যমুনা নিউজ। এবারের নির্বাচন একটি দ্বিদলীয় নির্বাচন হতে যাচ্ছে। এই ধরনের নির্বাচনে নাগরিক প্রত্যাশা পূরণের সুযোগ কম। নির্বাচন আরও অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত। সংবাদ সম্মেলনে কথা বলেছেন সিপিটির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। ভোটারদের বড় একটি অংশকে প্রার্থী বাছাইয়ের সুযোগ দেওয়া হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রার্থীরা যে কমিটমেন্ট দিচ্ছেন, নির্বাচনী এলাকায় সবুজ টেকসই অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা নিয়ে প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল প্রকাশ নিয়ে সিপিডির সংবাদ সম্মেলন। এতে সবুজ নগরায়ন, বায়ু দূষণ এবং জলবায়ু পরিবর্তনে ভোটারদের প্রত্যাশার কথা তুলে ধরা হয়। সবুজ টেকসই উন্নয়ন আনতে পারি। সিপিডির গবেষণা পরিচালক ডক্টর গোলাম মোয়াজ্জেম বলেন, প্রত্যাশা থাকলেও এবারের নির্বাচনও অন্তর্ভুক্তিমূলক নয়। এ ধরনের নির্বাচনে ভোটাররাও সুবিধাবাদী হয়ে থাকে। যদিও আমরা ভেবেছিলাম যে নির্বাচনে অনেকগুলো দল অংশ নেবেন, কিন্তু প্রকারান্তরে এখন একটা দ্বিদলীয় নির্বাচন হতে যাচ্ছে। এতে যেটা হয়, ভোটাররা এক ধরনের সুবিধাবাদী পজিশন নেন। সেটা হলো যিনি জিতবেন তার দিকে ভোট দেওয়ার একটা প্রবণতা। এই কারণে দেখা যায় যে অনেক সময় গুরুত্বপূর্ণ সামাজিক শর্তগুলো যে সমস্ত প্রার্থীরা প্রমোট করতে চান, সেই সমস্ত প্রার্থীরা নাগরিক সমর্থন পান না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের বড় একটি অংশকে চাহিদা মতো ভোট করতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না বলেও মনে করে গবেষণা সংস্থাটি। পতিত দলটি, সে পতিত দলের ভোটই এবার ডিসিসিভ ফ্যাক্টর হবে। এটা দিয়ে যেটা বোঝা যায় যে একটা বৃহদাংশের ভোটারকে তার চাহিদা মতো তাকে ভোট করতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। তাদের যে প্রার্থী চয়েস করার সুযোগ, সেটা কিছুটা হলেও তারা ক্ষুণ্ণ হবে সেই জায়গাটিতে। তো সেটা আমাদের কাছে মনে হয় যে ইনক্লুসিভ ভোটিংয়ের যে জায়গা বলে থাকি, ভোটারদের জায়গা থেকে সেটা কিছুটা হলেও সেটা পূর্ণ হচ্ছে না। ডক্টর মোয়াজ্জেম বলেন, ইশতেহারে মেগা প্রকল্পের প্রতিশ্রুতি না থাকা ইতিবাচক, তবে সার্বিক প্রতিশ্রুতি বাস্তবায়নে অর্থায়ন কিভাবে হবে সে বিষয়টি পরিষ্কার নয়। যে মেগা প্রকল্পগুলো রয়েছে, এগুলোরই ঘানি টানতেই নতুন সরকারকে অনেক দিন চলে যাবে। তারা নতুন আর প্রকল্প কি নেবেন? সিপিডি বলছে, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক সংস্কারকে মূল এজেন্ডা হিসেবে গ্রহণ করেনি। অর্থনৈতিক রিফর্মকে তাদের মূল এজেন্ডা হিসেবে কখনোই নেননি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ভোটের প্রচারে প্রার্থীদের পারস্পরিক সহনশীলতার প্রশংসা করে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে। নির্বাচনের প্রস্তুতি বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে তিনি এই আশা প্রকাশ করেন। পরে বৈঠকের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব আজাদ মজুমদার। তারা জানান, নির্বাচনে প্রায় 9 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এরই মধ্যে নির্বাচনী সুরক্ষা অ্যাপ চালু হয়েছে, যার মাধ্যমে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে। বৈঠকে প্রধান উপদেষ্টাকে বডি অন ক্যামেরার ডেমো দেখানো হয়। নির্বাচনে বিদেশি 400 এবং দেশি 50,000 পর্যবেক্ষক থাকার কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। পাশাপাশি 120 বিদেশি সাংবাদিক
নির্বাচনের সংবাদ কাভার করবেন বলেও জানান তিনি। উপ প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, 10,000-এর বেশি পর্যবেক্ষক দেয়া পাশার কার্ড বিতরণ বন্ধ করেছে ইসি, তবে তাদের বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য মেলেনি। উনি বলছেন এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে, আমরা সন্তুষ্ট, উই আর ভেরি হ্যাপি। উনি বলেছেন আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে টু মেক ইট পারফেক্ট, ভোটটা যাতে পারফেক্ট হয় সেটা হচ্ছে আমাদের জন্য এখন মেন চ্যালেঞ্জ। ইলেকশন কমিশন থেকে তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে, খোঁজখবর নিয়ে তাদের সক্ষমতা সম্পর্কে ইলেকশন কমিশন নিশ্চিত হতে পারবে, এই জন্য তাদেরকে পর্যবেক্ষক কার্ড বিতরণ করা স্থগিত করা হয়েছে। এবং তবে এখন পর্যন্ত তাদের ব্যাপারে তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায় নাই এবং তাদের ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রয়েছে। নির্বাচনের মাঠে প্রচারণায় দুই প্রধান দলের প্রধানের পরস্পর বিরোধী বক্তব্য তাদের প্রচারের কৌশল বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। বিকেলে রংপুর সার্কিট হাউস মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা শেষে মাসুদ বলেন, এবারের নির্বাচন দেশের রাজনৈতিক ও ভোটের সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। বড় দুই দলের নিয়ম মানার প্রসঙ্গও টানেন তিনি। বলেন, নির্বাচন নিয়ে কোনো চাপ নেই, নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের শঙ্কাও উড়িয়ে দেন নির্বাচন কমিশনার মাসুদ। সুষ্ঠু উৎসব মুখর পরিবেশে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সংশ্লিষ্টদের মনোবল শক্ত অবস্থানে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যে ভোট যুদ্ধ এটা জাস্ট তাদের পলিটিক্যাল একটা স্ট্র্যাটেজি, একটা ভোট যুদ্ধ চলতেছে, যা ওনারা যেভাবে কথা বলতেছেন এটা ওনাদের একটা রাজনৈতিক কৌশল মাত্র। আমাদের তরফ থেকে আমাদের স্পষ্ট বার্তা হবে যে এখন যারাই মুভমেন্ট করেন সকল কিছু নির্বাচনের প্রতিকূল যায়, এই ধরনের সকল মুভমেন্টের আমরা বিরোধী। সরকারি কর্মকর্তা কর্মচারীদের গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচারণা নিষেধে নির্বাচন কমিশনের আইনের ব্যাখ্যা সঠিক নয় বলে দাবি করেছেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। বলেন, আরপিওর 86 ধারা সংসদ নির্বাচনের জন্য গণভোটের জন্য প্রযোজ্য নয়। সকালে প্রেস ক্লাবে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তথ্য উপস্থাপন সংক্রান্ত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। এ সময় প্রার্থীদের ক্ষেত্রে আইন কানুন সঠিকভাবে প্রয়োগ করা হয়নি উল্লেখ করে বদিউল আলম বলেন, ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে বড় ছাড় দিয়েছে কমিশন। এছাড়া পর্যবেক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও যথেষ্ট যাচাই বাছাই করা হয়নি বলে মনে করেন সুজন সম্পাদক। আরপিওটা হলো কি? আরপিওটা হলো সংসদ নির্বাচন সংক্রান্ত আইন। তাই ওখানে এই 86 ধারাটা শুধু সংসদ নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য, গণভোটের বেলায় প্রযোজ্য নয়। এবং এটা সুস্পষ্টভাবে আইনের মিসরিডিং, আইনটা সঠিকভাবে পড়ে নাই। তো নির্বাচন কমিশন এই যে তাদের নিজের আইনেই ভুল পড়েছে এবং এটা একটা গুরুতর সক্ষমতার প্রশ্ন। শরীফ ওসমান হাদি হত্যার বিচার এবং পে স্কেল বাস্তবায়নের দাবি জানালেও শুক্রবারের দুটি আন্দোলন কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। তাদের শঙ্কা, ভোটের মাত্র 5 দিন আগে এই ধরনের কর্মকাণ্ড নির্বাচনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাদের বিশ্বাস, ওই দুটো দাবি বাস্তবায়ন থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই নির্বাচিত সরকারের। সেই সাথে এই সময়ে আন্দোলন আইনের সাথেও সাংঘর্ষিক দাবি করে নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা নেয়ার কথা বলছেন তারা। পূর্বাভাস, কোনো কারণে ভোট বিঘ্নিত হলে চড়া মূল্য দিতে হবে সব পক্ষকেই। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার চেষ্টা সরকারি কর্মচারীদের। টানা প্রায় 3 ঘন্টার সংঘাত, সংঘর্ষ, উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা, আহত বেশ কজন। কাকতালীয় হলেও একই দিন হাদি হত্যার বিচার ও তদন্তের দায়িত্ব জাতিসংঘকে দেওয়ার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের চেষ্টা করে ইনকলাব মঞ্চ। স্বাভাবিকভাবে তাতেও বাধা পুলিশের, আহত হন বেশ কয়েকজন। ভোটের মাত্র 5 দিন আগে হঠাৎ এমন দুটো আন্দোলন আসলে কি বার্তা দিচ্ছে? এই বিষয় দুটো যখন কোইনসাইড করলো, নাকি এটা ডেলিবারেটলি
তারা একত্রিত হয়ে একটা নাশকতা সৃষ্টি করা কিংবা এই নির্বাচনকে নস্যাৎ করতে চাচ্ছে, এই প্রশ্নটা কিন্তু এখন জনপরিসরে উঠে যাচ্ছে। রবিবারে তারা এই আবেদনটি করতে যাচ্ছে, তারপরেও কেন তারা আবারও শাহবাগে ফেরত গেলেন এবং অবরোধটি করে যাচ্ছেন সেটি খুব একটি পরিষ্কার নয়। হাদি হত্যার বিচারের ব্যাপারে এখন পর্যন্ত সরকার আন্তরিক এবং পরবর্তী সরকারও এটি অব্যাহত রাখবে বলে ধারণা বিশ্লেষকদের। ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তিকে হত্যাকাণ্ডের ক্ষেত্রে জাতিসংঘের কি তদন্তের কি অভিজ্ঞতা, তাদের তো কোথাও কোনো রকমের এক্সপার্টিজও নেই এখানে। সব মিলিয়ে দেশজুড়ে নির্বাচনের একটা পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন এর অন্যথা করার চেষ্টা হলে হিতে বিপরীত হতে পারে। ইস্যুগুলো তো আমাদের মনের মধ্যে নানান ধরনের সন্দেহ তৈরি করছে যে আলটিমেটলি নির্বাচনটাকে আবার বানচাল করার জন্য কেউ কোনো রকমের দুরভিসন্ধি দিয়ে আটছে কিনা। এই ধরনের একটি আন্দোলন সরকার মেনে নেওয়ার পরেও তারা চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, সেটিও আমাদের একটু খতিয়ে দেখা দরকার। একটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক ট্রানজিশন হওয়ার কথা ছিল, সেই জায়গাটাকে বাধাগ্রস্ত করার মধ্য দিয়ে তাদের বেনিফিটটাকে কাইন্ড অফ এক্সপানশন করার চেষ্টাই বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। সব পক্ষকে আরও সহনশীল হওয়ারও তাগিদ দেন তারা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। শ্রমিকদের অধিকার ও স্বার্থ ক্ষুণ্ণ করে শ্রম আইন সংশোধনের সরকারি উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে শেভরন ও টালো বাংলাদেশ এমপ্লয়িজ ইউনিয়ন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন শ্রমিক নেতারা। বলেন, আসন্ন নির্বাচনী ডামাডোলের সুযোগে সরকার তাড়াহুড়ো করে শ্রম আইন সংশোধনের পায়তারা করছে। তারা বলেন, স্বার্থান্বেষী মহলকে সুবিধা দিতে এবং 5% লভ্যাংশ বা WPPF থেকে শ্রমিকদের বঞ্চিত করতে এই ষড়যন্ত্র। শ্রম বিধিমালা সংশোধনের সব উদ্যোগ অবিলম্বে বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠন দুটির নেতারা। এই ছিল যমুনা নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।